আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে টিভির স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক নাজমুল হাসান এবং সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশা। আপনাদের তিনজনের মাধ্যমে আমি সকল আন্দোলনকারীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় বিপুল সংখ্যক ছাত্র সাধারণ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। তাদের এই আত্মবলিদানে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করছে বাংলাদেশ। এই বাংলাদেশের রূপরেখা কী হবে, কি ভাবছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা? কেমন বাংলাদেশ তারা বিনির্মাণের স্বপ্ন দেখছেন, কি চ্যালেঞ্জ দেখছেন, চ্যালেঞ্জগুলো তারা কিভাবে মোকাবিলা করবেন? জনমনে ঘুরপাক খাওয়া এমন নানান প্রশ্নের উত্তর জানতেই ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা মুখোমুখি হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর জনাব সিনথিয়া জাহিন আয়েশা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন এবং কি লক্ষ্য সামনে রেখে আন্দোলন আপনারা শুরু করেছেন? আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা হয়েছিল মূলত বাংলাদেশের যে কোটা ব্যবস্থা রয়েছে, সরকারি চাকরি বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন গ্রেডে যেই কোটার বহলটা ছিল, সেই কোটার মানে যৌক্তিক একটা সংস্কার চেয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনাটা ঘটে। এবং শুরু থেকে ছাত্ররা চেয়েছে যে এই কোটার একটা যৌক্তিক সংস্কার হোক, একটা ন্যূনতম যৌক্তিক সংস্কার করে যাতে যোগ্যরা সামনে আসতে পারে বা যোগ্যরা তাদের নির্দিষ্ট জায়গাগুলোতে বসতে পারে, এরকম একটা দাবি নিয়ে তারা আসলে আন্দোলনটা শুরু করেছিল। এবং তাদের লক্ষ্য ছিল শুরুর দিকে আমাদের লক্ষ্য ছিল শুরুর দিকে যে আমরা এই আন্দোলনটাকে একটা সুন্দর সুষ্ঠুভাবে সমাধানের দিকে যাব এবং এই আন্দোলনটাকে সফল করব, এতটুকুই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব নাজমুল হাসান, কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে কেন এক দফায় রূপ নিল? দেখুন, আমরা কিন্তু একটা বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কোটার যুক্তি সংস্কার চেয়েছিলাম, কিন্তু সেই কোটার যুক্তি শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে তাদের ছাত্রদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আমাদের ছাত্রছাত্রীদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা পরবর্তী দেখতে পেয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীও ছাত্রছাত্রীদের উপর দমন পীড়ন হচ্ছে, আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, শহীদ মুগ্ধকে হত্যা করেছে। এরকম শত শত শিক্ষার্থীদের হত্যা করার পরও তথাকথিত প্রধানমন্ত্রী যে ছিলেন তিনি ছাত্রদের যে এত বুক ফাটা আর্তনাদ তার কানে পৌঁছতো না। তিনি মেট্রো রেল নিয়ে কান্না করতেন, বিটিভিতে গিয়ে কান্না করতেন, সেতু ভবনে কান্না করতেন, কিন্তু যে 250-এরও অধিক ওই সময় যে হত্যাকাণ্ড শিকার হচ্ছে, একটা মানুষকে নিয়ে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। তো এরকম একটা বিবেক বর্জিত মানুষ যদি প্রধানমন্ত্রীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, একটা দেশ নিরাপদ থাকতে পারে না। তো আমরা নিরাপদ বাংলাদেশ তৈরি করার জন্য এবং ফেসিবাদী সরকারের পতনের জন্য আমরা মূলত এক দফায় গিয়েছি। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশে একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষও তার নিরাপদ স্বাস্থ্যসেবা পাবে, একজন গণমাধ্যম কর্মীরা নিরাপদে এবং টিভিতে তারা চ্যানেলগুলোতে যা বাস্তবতা হচ্ছে তাই প্রকাশ করতে পারবে। এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের সাথে চ্যালেঞ্জিং হয়ে থাকতে পারবে, কাজ করতে পারবে। এবং এমন একটা আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই যেখানে বিচারকরা তাদের গাড়ে বন্দুক রেখে কোনো বিচার করতে পারবে না, বিচারকরা কোনো অবিচার করতে পারবে না। সেই জন্য আমার মনে হয়েছে যে কোটার যুক্তি সংস্কারের কাছাকাছি এর চেয়ে পুরো বাংলাদেশের একটা যুক্তি সংস্কার হওয়া উচিত। সেই জন্য আমরা তরুণরা জেগে উঠেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র এবং নাগরিকদের একটা অভ্যুত্থান হয়েছিল। সেই ডাকেই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনি জেনেছেন আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম, সেখানে জনদুর্ভোগের একটা কথা আসলো, আমরা দেখতে পেতাম যে একজন সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা এসে পানি দিচ্ছে, আমাদের বলতেছে বাবা তোমরা আন্দোলন করো। এবং একই সাথে যখন আমাদের উপর দমন পীড়ন রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হলো, তখন কিন্তু আমাদের যারা সচেতন অভিভাবক তারা কিন্তু ডাল হয়ে এসেছে। এবং আপনারা দেখবেন অনেকগুলোতে বাবা তার সন্তানকে বলতেছে এই যা তুমি যাও দেশের জন্য কাজ করতে যাও, এইরকম একটা জনসম্পৃক্ত ইস্যু হয়েছে। আমার তখনই মনে হচ্ছে আসলে এই যে কোটার যৌক্তিক সংস্কারের পাশাপাশি পুরো বাংলাদেশটাকে আমরা নতুনভাবে বাংলাদেশ তৈরি করতে চাই, নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে চাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গণরমে যে গেস্ট রুম নির্যাতন করা হচ্ছে তার প্রতিকার করতে হবে। পাশাপাশি একটা শিক্ষার্থী যেন তার ন্যূনতম মর্যাদা নিয়ে শিক্ষার পরিবেশের সাথে খাপ খেয়ে হলে থাকতে পারে, সেটা নিশ্চয়তার জন্য আমরা আসলে এক দফাতে যাওয়া। ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল হান্নান মাসুদ, একটা সফল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রথম ধাপটা আপনারা পার করলেন, এরপর কি?
আমরা যে প্রথম ধাপটা পার করেছি সেটা অবশ্যই সহজ ছিল না। বহু রক্তের বিনিময়ে, বহু তাজা প্রাণের বিনিময়ে আমরা এই প্রথম ধাপটা পার করেছি। একটা দীর্ঘ সময় ধরে এদেশকে শোষণ করা, লুট করা, এদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা, একটা সরকারকে একটা গণবিদ্রোহ হয়েছে, গণবিদ্রোহের মাধ্যমে তার পতন ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনতা তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাট তারপরে যা হচ্ছে এর জন্যে বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল না। বাংলাদেশের বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠী, কুচক্রী মহল যারা হচ্ছে এই দেশ থেকে এখন বিতাড়িত হয়েছে, তারা বাংলাদেশের এই ছাত্র জনতার গণবিদ্রোহকে, গণ অভ্যুত্থানকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করছে, বিভিন্ন জায়গায় তারা মানুষের বাসা বাড়িতে হামলা করছে, লুটতরাজ করছে। আমাদের যখন হচ্ছে ছাত্র জনতা ঢাকায় ছিল তখন দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা হয়েছে। কিন্তু পরবর্তীতে আজকে যখন ছাত্র জনতা নিরাপত্তা দেওয়ার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে তখন এসব বন্ধ হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হচ্ছে বাংলাদেশে ছাত্র জনতা এই রকম কুচক্রী কাজের সাথে, সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিল না। তারপরও আমরা দেখেছি এখনও বিভিন্ন জায়গায়, বাংলাদেশের দক্ষিণের একটি দ্বীপ হাতিয়ার এমপি এখনও অস্ত্রশস্ত্র নিয়ে তার বাসভবনে অবস্থান করছে, এবং পাশাপাশি ঢাকার পূর্বাঞ্চলের এমপি যেখানে দস্তগীর গাজী, ওখানে তার সন্ত্রাসী বাহিনী এখনও গোলাগুলি করছে রাত হলে। পাশাপাশি আজকে গোপালগঞ্জে লাঠি মিছিল, রামদা মিছিল হয়েছে। তো এগুলো এখন আমাদের মনে ভীতি সঞ্চার করে। আমাদের দেশের মানুষকে হত্যা করে তারা কি ধরনের লালসা চরিতার্থ করতে চাচ্ছে, এই দেশের সম্পদ নষ্ট করে তারা কি অর্জন করতে চাচ্ছে। আসলে বাংলাদেশকে তারা গত 15 বছর একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। সেটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, রাগ ছিল। সেটা যখন হচ্ছে এই দেশের ছাত্র জনতার উপর অতি কনফিডেন্সের সাথে যখন হত্যাযজ্ঞ চালানো হলো, তখন এই দেশের মানুষ সেই গণবিদ্রোহ হলো, সেই ক্ষোভকে গণবিদ্রোহে রূপান্তরিত হলো, এবং তারা তাদের অধিকার আদায় করে নিল। তারা চাই নাই যে জনগণের ট্যাক্সের টাকার গণভবনে কোনো সন্ত্রাসী থাকুক, কোনো খুনি থাকুক, যে বিনা ভোটে বারবার এই দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, বারবার এই দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকবে। তারপরে এখন এসেছে হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গড়ার সময়। নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা ছাত্র জনতার মধ্যে একটা মেলবন্ধন, যে আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র জনতার মধ্যে যে একটা মেলবন্ধন সৃষ্টি করেছি, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে, সকল ধর্মবর্ণের মানুষের মধ্যে আমাদের যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, জাতীয় এক ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্য ধরে রেখে আমরা একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট স্বল্প সময়ের জন্যে গঠনের চেষ্টা করছি। এটা নিয়ে আমরা আজকে রাষ্ট্রপতি, সেনাপ্রধানের সাথে বসছে আমাদের একটা প্রতিনিধি দল গিয়ে। আমরা চাচ্ছি বাংলাদেশে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হোক। কথায় কথায় কেউ যেন বলতে না পারে বাংলা চার্ট এটা কারো বাপদাদা সম্পত্তি নয়। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের, সকল মতের মানুষ, স্বাধীনতার 54 বছর পরে এদেশে সকল ধর্মমতের মানুষ একসাথে বসবাস করবে। কেউ কাউকে কোনো দল হওয়ার কারণে, কোনো দলের হওয়ার কারণে, কোনো মতের হওয়ার কারণে, কোনো ধর্মের হওয়ার কারণে, কোনো বর্ণের হওয়ার কারণে কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারবে না। আইনি সেবা থেকে বঞ্চিত করতে পারবে না, বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত হবে না, এবং হচ্ছে সব কিছুর একটা সংস্কার চাই আমরা। এবং এই ছাত্র জনতার হাত ধরেই বিশ্বে এরকম অভ্যুত্থান, এরকম গণবিদ্রোহ আর কোথাও ঘটে নাই। এটাই বিশ্বের ইতিহাসে প্রথম যে জনগণ গণবিদ্রোহ করে একটা ফ্যাসিবাদী শাসনকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং তারা সেই স্টেকটা এখনো ধরে রেখেছে। আমরা চাই ছাত্র জনতার প্রতিনিধিরা সহ এবং এই দেশের সর্বজন গ্রহণযোগ্য মানুষজন মিলে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি করবে। তারা সংবিধানের কিছুটা সংস্কার করবে, যেটা বিভিন্ন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। তারপরে একটা ভালো নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এই দেশের জনতা, এই দেশের মানুষ যাকে চাই সে ক্ষমতায় আসবে। এরকম একটা আমরা রূপরেখা তৈরি করতে চাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আর কেউ স্বৈরাচারী উঠতে না পারে, আর কেউ এরশাদ হতে পারে, আর কেউ হাসিনা হইতে পারে। আমরা এটাই চাচ্ছি। ধন্যবাদ আপনাকে জনাব সিনথিয়া জাহাঙ্গীর আয়েশা। নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আপনারা এখন দেখছেন? বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সর্বপ্রথম কালকে আমাদের যে প্রাথমিক একটা বিজয় ছিল বলতে গেলে, সেইখানেই কিন্তু প্রথম বাধাটা আমরা অতিক্রম করছি। অতিক্রম এখনো সম্পূর্ণ করতে পারিনি, এখনো অতিক্রম করছি। যেমন বিভিন্ন জায়গায় সংখ্যালঘু লোকদের উপর আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় লুট
করা হচ্ছে, একটা নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, এগুলো প্রাথমিক প্রতিবন্ধকতা। এবং এর পরবর্তীতে সরকার গঠন বা পরবর্তীতে নির্বাচিত সরকার গঠন করা, দেশকে নতুন রূপরেখায় দাঁড়া করানো, দেশের বিভিন্ন যেই সিস্টেমগুলো চলে আসতেছে এই 15 বছর ধরে, যেই একতরফাভাবে যেই রাষ্ট্র চলতেছে, খাই খাই ভাব, নাই নাই এরকম একটা ভাব যে চলে আসতেছে, এই সব জায়গাগুলোকে আমরা ধরে ধরে সংস্কার করতে হবে। সেটা শিক্ষা খাত হোক, চিকিৎসা খাত হোক, আমাদের প্রশাসন ব্যবস্থা হোক, বিচার ব্যবস্থা হোক, সব জায়গাগুলোর এই প্রতিবন্ধকতাগুলো ধরে ধরে মানে সংস্কারের কাজ করতে হবে। তো এইগুলোর জন্য আমাদের প্রতিবন্ধকতা যে পার করতে হবে সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধন্যবাদ জনাব নাজমুল হাসান। আপনারা দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণ কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন? কারণ মানুষ কিন্তু দারুণ আশাবাদী হয়ে উঠেছে, একটা দীর্ঘ সময় পর মানুষ নিঃশ্বাস নিচ্ছে। দেখুন, আমরা বলতে যাচ্ছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। বর্তমান সময়ে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় সহিংসতা তৈরি করা, আগুন দেওয়া, অরাজকতা তৈরি করা, আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, শেখ হাসিনার স্বৈরাচার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে ঘর থেকে মানুষকে জিম্মি করে নিয়ে আসা, এই যে অপরাজনীতির বিরুদ্ধেই কিন্তু আমরা আসছি। তা আমাদের কিন্তু যে আমাদের ছাত্র নাগরিক জনতা যারা আছে সবাইকে কিন্তু সেই একটা জায়গাতে আসতে হবে। পাশাপাশি আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই, নিজেদের মধ্যে আমরা যদি সেই সততা আনতে হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ এখন মনে করেন বিশ্বাস করে এমন নেতৃত্ব আসুক যেন পরতে পরতে দুর্নীতি না থাকে, চাঁদাবাজ না থাকে, কেউ যেন আর কোনো এরকম একটা ফেসিস শেখ হাসিনার মতো না হতে পারে, আর কেউ যেন এরকম দৈত্য দানব না হতে পারে। আমরা বলতে চাই সংবিধানে কিছু সংস্কার করা উচিত এমন জায়গায়, যেমন বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে ছেলেকে মেয়ে বাদে, মেয়েকে ছেলে ছাড়া বাকি সব কিছু তার হাতে। তো একটা গভর্নমেন্টের যদি প্রধানমন্ত্রী এরকম হয়, সে তো দৈত্য দানব হয়ে যাবে। আমরা চাই প্রধানমন্ত্রী জবাব দিতে থাকবে, সংস্কার করতে হবে সংবিধানের বিভিন্ন বিষয়তে। একই সাথে যে বাংলাদেশ থেকে যারা কানাডাতে বেগমপাড়া বানাইছে, এইরকম চিন্তা ভাবনা যে করতে না পারে যে তুমি অন্যায় যেই পর্যায়ে কেউ অন্যায় করে উঠুক না, তাকে শাস্তির মুখোমুখি করতে হবে, এরকম একটা বাংলাদেশ যদি আমরা তৈরি করতে পারি, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরতে যে দুর্নীতি আছে, প্রথম আমাদের কাজ হচ্ছে যে গত 16 বছর যারা কয়েক লক্ষ কোটি টাকা বাইরে পাচার করছে, তাদের সেই পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসা। একই সাথে যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা শুধু পালালেই হবে না, তাদেরকে হত্যার বিচার করতে হবে, এই কারণে যে আগামীতে যেন কোনো এক রাগ বল জন্ম নেয়। আমি ক্ষমতায় প্রধানমন্ত্রী হলাম, এমপি হলাম, যেই মন্ত্রী হই না কেন, আমার জন্য মনে হয় আমি একটা কাজ করলে, সরকারের একটা টাকা লুট করলে আমার জবাব দিতে হবে, এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা দেখেছি আপনারা কিন্তু এর মধ্যে ইতিমধ্যেই যেটাতে আরও প্রশংসিত হয়েছেন, যে সবাইকে আহ্বান করেছেন যাতে মন্দির, তারপর গির্জা সব যেন সবাই পাহারা দেয়। জি, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি প্রথমেই বললাম যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন। আমাদের যে ছাত্র নাগরিক একটা বিপ্লব হয়েছে, সফল একটা বিপ্লব, এই বিপ্লবটাকে ষড়যন্ত্র করে পায়তারা করা হচ্ছে যে আমরা যা নেগেটিভ হয়। সেই জন্য আমরা বলতে চাই আমাদের ছাত্র শ্রমিক সবাই কিন্তু প্রত্যেকটা মন্দিরে গির্জা পাহারা দিচ্ছে। একই সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নাই, আমাদের ছাত্র বন্ধুরা কিন্তু এখন ট্রাফিক পুলিশের কাজ করছে প্রত্যেকটা জায়গায়। রাষ্ট্র স্থাপনা আমরা বলতে চাই শেখ হাসিনা চলে গেছে, অনেক ডিবি হারুনের মতো যারা সাবেক কর্মকর্তা ছিল তারাও চলে যাবে, অনেক এডিসি হারুনও চলে যাবে, কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদের রাখতে হবে, ডিবি কার্যালয় আমাদের রাখতে হবে, প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনা আমাদের রাখতে হবে, আগামী বাংলাদেশ বিনিময় করতে হবে। সেই জন্য আমরা যেন নিজেদের হাতে এরকম প্রতিষ্ঠান যেন ধ্বংস না করি। আমরা এই পুরো বাংলাদেশটাকেই সংস্কার করতে চাই প্রত্যেকটা জায়গাতে, সেক্ষেত্রে ছাত্র সমাজ তার ভূমিকা রাখতে চায়। একইভাবে যে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার যে একটা পায়তারা করছে, সেক্ষেত্রে আপনি যেটা বললেন মাদ্রাসার শিক্ষার্থী ভাই যারা আছে তারা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে। আমাদেরকে যেন এই বাংলাদেশে আর কোনো দাঙ্গা সৃষ্টি করতে না পারে, সবার 18 কোটি মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুল হান্নান মাসুদ। মাসুদ, আপনারা আসলে কেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চান? এই আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছেন, কিন্তু মানুষ এখন স্বপ্ন দেখছে, মানুষ কিন্তু মানে তাদের যে স্বপ্নের বাংলাদেশটা, আপনারা আর কি করতে চান? দেখেন, আমাদের যে হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়ে আমরা মূলত ছাত্র আন্দোলন শুরু করেছিলাম, সেটা এখন জনতার আন্দোলনের রূপ নিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা, গণমানুষ ছাত্রদের নেতৃত্বকে বিশ্বাস করে রাস্তায় নেমে এসেছে। তারা মনে করেছে যে এই ছাত্রদের দ্বারাই সম্ভব, এই শিক্ষার্থীদের দ্বারাই সম্ভব, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের দ্বারাই সম্ভব এই রকম একটা ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করা এবং হচ্ছে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব শুধুমাত্র ছাত্রদের মাধ্যমে। যখন আমরা
রাস্তায় নেমেছি বৈষম্যহীন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আর এই বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমি উদাহরণ টানতে যাব যে কোনো চাকরির ক্ষেত্রে 4 লাখ 5 লাখ 10 লাখ, এরপর হচ্ছে কোন দল করে, ক্ষমতাসীন দল হলে চাকরি পাবে, বিরোধী দল হলে পাবে না, কোন মতের, মুসলিম হলে পাবে, হিন্দু হলে পাবে না, হিন্দু হলে পাবে, মুসলিম হলে পাবে না। এই যে একটা বিরাট বৈষম্য এই দেশে তৈরি করা হয়েছে, এই বৈষম্য বিলোপের জন্যই নারী পুরুষের সমান অধিকার, নারী হলে চাকরি পাচ্ছে না, পুরুষ হলে পাচ্ছে। আমরা এর থেকে মুক্তি দেওয়ার জন্য এই বাংলাদেশ, এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেছিল, 1990 সালে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, 2007-8 সালে সেনা শাসনকে প্রতিহত করেছিল, ঠিক 2024 শেষে ফ্যাসিজমকে উৎখাত করেছে। এরপরও যদি বাংলাদেশের মানুষ যদি এর থেকে মুক্তি না পায়, তাহলে আমরা বলবো যাচ্ছে এ জাতির কপালে দুর্ভাগ্য। এর জন্য আমরা চাচ্ছি এই ছাত্র জনতার যে বিপ্লব, এটা যেন ব্যাহত না হয়। প্রতি বিপ্লবের মাধ্যমে যেন এই ছাত্র জনতার বিপ্লবকে কেউ অন্য খাতে প্রবাহিত করতে না পারে। এই দেশের এটাই হোক শেষ লড়াই, ছাত্র জনতার লড়াই, এই দেশে বৈষম্যের বিরুদ্ধে এটাই হোক শেষ লড়াই, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আর কোনো এই ধরনের লড়াই করতে না হয়, ফেস করতে না হয়, এবং হচ্ছে তাদেরকে যেন আর জীবন দিতে না হয় কোনো একটা যৌক্তিক দাবির জন্য। ধন্যবাদ আপনাকে সিনথিয়া জাহিন আয়েশা। গণঅভ্যুত্থানের পর কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা যেটা আলোচনা করছিলাম, এগুলো সামলে উঠতে কি পরিকল্পনা উদ্যোগ আপনাদের রয়েছে? কারণ এখনো কিন্তু এই বিশৃঙ্খলা চলছে। আমরা শুনবো একটি ছোট্ট বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি নতুন বাংলাদেশ নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। সিনথিয়া জাহিন আয়েশা, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে গণঅভ্যুত্থানের পর কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আপনিও আলোচনা করছিলেন, আমরাও আলোচনা করছি। এখন একটা বড় চ্যালেঞ্জ, আপনি নিজেও বলছেন এগুলো সামনে উঠতে। তো এগুলো সামনে উঠতে কি পরিকল্পনা উদ্যোগ আপনাদের রয়েছে, কিংবা আপনারা এই উদ্যোগগুলো নিয়েছেন? তো সে ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, আপনি যদি আপনার পরিকল্পনা উদ্যোগের কথা বলেন। জি, এখানে যে ব্যাপারগুলো হচ্ছে যে বিজয়, একদিকে ছাত্র জনতা বিজয় উল্লাস নিয়ে বের হচ্ছে, আর এই সময়টাতে কিছু এই সুযোগে এই সময়টাকে কাজে লাগানোর জন্য কিছু মুখোশধারী, হ্যাঁ, সুযোগ সন্ধানী মানুষ, কিছু মুখোশধারী মানুষ যারা এই মানে আগের সময়গুলোতে নীরব ছিল, তাদের কাজগুলো করতে পারেনি, তাদের এই নৈরাজ্যগুলো সৃষ্টির মতো পরিস্থিতিতে ছিল না যখন দেশ। এখন যেহেতু সবাই মানে বিজয় উল্লাস নিয়ে ব্যস্ত, বা আমরা একটা লক্ষ্যের দিকে আগাচ্ছি, তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু গোষ্ঠী যেই অরাজকতাগুলো মানে উদ্দেশ্যমূলকভাবে যেই অরাজকতাগুলো সৃষ্টি করতেছে, তো এই জায়গাগুলোতে বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, গ্রাম এলাকায় বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা একটু দোকানপাটগুলোতে, বিভিন্ন মানে সর্বোপরি বাংলাদেশের সব জায়গাগুলোতে কম বেশি যেই লুটপাট, হত্যাযজ্ঞ বা ব্যক্তিগত ক্ষোভ থেকে যে ধরনের আক্রমণগুলো করা হচ্ছে, এগুলো প্রতিহতের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে যার যার অবস্থান থেকে সবাইকে সক্রিয় হওয়ার জন্য আহ্বান করা হয়েছে, এবং এলাকা ভিত্তিক বা স্থান ভিত্তিক যেই ছাত্র জনতা আছে তাদেরকে সক্রিয় হওয়ার জন্য বলা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন মন্দিরগুলোতে যে আক্রমণ করা হচ্ছে, বা যেই সব মন্দির বা জায়গাগুলোতে আক্রমণের শঙ্কা আছে, সেই জায়গাগুলোতে কিন্তু স্থানীয় লোকজন থেকে শুরু করে হিন্দু আর মুসলিম নাই, অসাম্প্রদায়িক যে দেশ, সেখানে সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার জন্য মানে সবাই যার যার জায়গা থেকে সেই জায়গাগুলোকে, মানে যেই জায়গাগুলোতে হচ্ছে এই ধরনের মানে হুমকি বা আক্রমণের সম্ভাবনা ছিল, সেই জায়গাগুলোকে পাহারা দিচ্ছে। একজন মাদ্রাসার স্টুডেন্ট সে মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, যাতে মন্দিরে কোনো ধরনের ভাঙচুর না হয়, যাতে আমাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত না দিতে পারে, ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, একটা দাঙ্গার সৃষ্টি করতে না পারে, কিংবা একটা গৃহযুদ্ধের দিকে যে আগাচ্ছে, ব্যক্তিগত ক্ষোভগুলো থেকে যে ধরনের আক্রমণ করা হচ্ছে, ব্যক্তিগত কিছু নির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে করে যে ধরনের আক্রমণগুলো করা হচ্ছে, এই আক্রমণগুলো প্রতিহত করার জন্য সবাই যার যার জায়গা থেকে মানে সক্রিয় হওয়ার জন্য বলা হয়েছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আক্রমণের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, বা আক্রমণের চিত্রগুলো যেভাবে তুলে ধরা হচ্ছে, এবং যারা আক্রমণের শিকার হচ্ছে তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে এগুলো সংরক্ষণ করছে, এবং চেষ্টা করছে যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করতে। এবং এই চিহ্নিত করার পরিকল্পনা বা এই চিহ্নিত করার যে একটা নির্দেশনা, এটা কিন্তু
ছাত্ররা বলছে আপনারা যে দিয়েছেন। আপনারা চিহ্নিত করেন। এখন প্রশাসন আমাদের মাঠে নেই, এখন প্রশাসন ব্যবস্থা কিন্তু নেই। কালকে হ্যাঁ, কিংবা পরশু- কালকে পরশু যখন দেশ একটা নির্দিষ্ট কাঠামোতে স্থিতিশীল। দাঁড়াবে তখন আমাদের প্রশাসন থাকবে। আপনারা চিহ্নিত করে রাখেন, এরা দেশ ছেড়ে পালাতে পারবে না। হ্যাঁ, এরা চিহ্নিত করে রাখেন, এদেরকে বিচারের আওতায় আনা হবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে কেউ পরবর্তীতে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করার ক্ষেত্রে চিন্তা করে যে আমাকে পরবর্তীতে বিচারের আওতায় আনা হবে। এই ধরনের দৃষ্টান্তমূলক বিচারের দিকে আমরা আগাবো। ছাত্র নাগরিক অভ্যুত্থানের ডাক দেওয়ার পর কিন্তু শুধু শিক্ষার্থী মাঠে ছিল না, এর আগেও শিক্ষার্থী মাঠে ছিল না। তো লাখ লাখ মানুষ যে মাঠে নেমে এসেছে, এখন এই আক্রমণগুলো দিয়ে তারা চেষ্টা করছে যাতে এই জনসাধারণের সমর্থনটা না থাকে বা বিভাজন করার। কিন্তু সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের জোর গলায় আমরা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা যারা আন্দোলনে ছিলাম, মাঠে হোক, ঘাটে হোক, ঘরে হোক, সব জায়গায় এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি, আন্দোলন চালাতে হবে। এবং আপনি যে কথাটা বললেন যে চিহ্নিত করে রাখা, বর্তমান সময়ে আমরা আসলে কি করছি? বর্তমান সময়ে শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে কিন্তু অবস্থান নিচ্ছে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে মন্দিরে দুই নেতা ভাঙচুর করার জন্য গেছে, সেখানে হচ্ছে আশেপাশের শিক্ষার্থীরা তাদেরকে পাকড়াও করেছে এবং তাদেরকে হচ্ছে মানে আটক করে রাখা হয়েছে বা তাদেরকে মানে প্রশাসন বা এরকম কিছু দেওয়ার জন্য তারা যে তোমার মানে তাদেরকে মোট কথা আটকেছে এবং পরবর্তীতে তাদের প্রশাসনকে তুলে দেবে, এরকম একটা ব্যবস্থা। তো এইরকম ব্যবস্থাগুলো কিন্তু এই যে ব্যাপারটা হয়েছে যে তাদেরকে আটকেছে, একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, একটা না, এরকম অসংখ্য ব্যাপার আছে যেগুলো হয়তো বা ঢালাওভাবে সোশ্যাল মিডিয়ায় আসতেছে না বা এই ব্যাপারগুলো প্রকাশ পাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা এবং সাধারণ মানুষরা তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করতেছে। মানে এগুলো সবকিছু অ্যাড্রেস করা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান, দাম্ভিকতা থেকে বের হয়ে কিংবা এই যে আমরা দীর্ঘদিন ধরে এসেছি যে একটা রকম দাম্ভিকতা এবং আমিত্ব, যে এটা থেকে বের করে সবার বাংলাদেশ গড়ে তুলতে কি পরিকল্পনা আপনারা নিয়েছেন? ধন্যবাদ। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ সেই মর্যাদা নিয়ে থাকতে পারে। এই দেশের একজন কৃষক যেন তার মর্যাদা পায়, একজন প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা যেন হসপিটালে গিয়ে মর্যাদা পায়। আপনারা দেখেন আমাদের হাসপাতালগুলো কি ব্যবহার মানে বেহাল অবস্থা, সেখানে হাসপাতালের যে ডাক্তার আছে তারা ঠিকমতো চিকিৎসা দিচ্ছে না, পাশাপাশি একটা লাইসেন্স নাই, সেই জায়গাতে কিন্তু ডাক্তাররা বসতেছে, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হচ্ছে। প্রত্যেকটা জায়গায় প্রশাসনের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে দিয়ে ভয়ঙ্কর একটা পরিবেশ। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে এক নেতা নির্বাচিত করবে তার প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। দেখো না, গত দুইটা নির্বাচন হয়েছে 18 সাল এবং 24 সাল, আমি কিন্তু ভোট দিতে পারি নাই। এই দেশের তরুণ সমাজ যারা আছে তার কেউ কিন্তু ভোট দিতে পারে নাই। আগামীর বাংলাদেশ আমরা এমনভাবে সাজাবো যেখানে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোটের মাধ্যমে আমার প্রতিনিধি নির্বাচিত করবো। এখানে প্রতিনিধি নির্বাচন করবো, কাকে আমরা দৈত্য দানব বানাবো না যে জবাবদিহিতার বাইরে। এমন নেতারাই এই বাংলাদেশ পরিচালনা করবে যারা প্রত্যেকটা কাজের জন্যই জনগণের কাছে জবাব দিতে থাকবে। আমরা সেই জন্য প্রথমত মনে করি যে এই যে সময়টা বর্তমানে আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট একটা আসতে পারে, সেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এদেশের সুশীল সমাজ যারা আছে তাদের সাথে মিলেমিশে কিন্তু আমরা একটা আলাপ আলোচনা করছি। সেখানে আমরা কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সর্বজন গ্রহণযোগ্য নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস আহমেদকে আমরা সেখানে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা দাবি রেখেছি। পাশাপাশি আমাদের অনেক রূপরেখা আছে। এই সময় আমরা মনে করি আগামী 2 থেকে 3 বছর যেই সময়টা থাকবে সেই সময়টা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শিক্ষা, কৃষি, মানে যে সংস্কারের কথা বলছেন সেখানে আমরা গত 16 বছর যেটা হয়েছে আমরা মনে করি আগামী 2-1 বছর আমরা সেই সংস্কার করে একটা বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে পারবো, যেখানে ভোট দিলেন যাকে ভোট দিব সেই পাবে, এখানে যেন কোনো নয়ছ করার সুযোগ থাকে না থাকে, সেই জন্য আমাদের এই সংস্কার করা। জি ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের মানুষের প্রতি যদি কোনো আহ্বান আপনি জানাতে চান? প্রথমেই বলেছি বাংলাদেশে একটা খাই পার্টি, খাই রাজতন্ত্র তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টায় তারা লিপ্ত ছিল। গত 15 বছরে এই গভর্নমেন্ট, এই রেজিম গ্যাসের দাম বাড়িয়েছে প্রায় 4 গুণ এবং হচ্ছে তেলের দাম বাড়িয়েছে প্রায় 5 গুণ, সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে 4 গুণ, বাট মানুষের ইনকাম কিন্তু দ্বিগুণ হয়নি। আপনি 4 গুণ 5 গুণ বলছেন, বিদ্যুতের দামই তো একসাথে আপনার জাম্প করে 35% বাড়ানো হয়েছে। 35%। এভাবেই বারবার হচ্ছে মানুষের পকেট কেটে আবার হচ্ছে বিদেশ থেকে ঋণ করে, এই ঋণের দায় কিন্তু আমাদের এই জনগণের প্রত্যেকটা মানুষের। বিদেশ থেকে ঋণ করে তারা হচ্ছে এই ঋণের টাকা আবার হচ্ছে পাচার করে। আমি একটা উদাহরণ দিব। আমি গত বছর একটা আর্টিকেল পড়ছিলাম
যে হচ্ছে বাংলাদেশের রাস্তায় যেমন হচ্ছে গাজীপুরের এইদিকে গাজীপুর ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ যে রোডটা 4 লেন থেকে 8 লেন করা হচ্ছিল, সেই রোডে 7 লেন থেকে 8 লেন করতে যে খরচটা হচ্ছে, এই খরচটা হচ্ছে নেপাল, ভুটান, ভারত এইসব রাষ্ট্র থেকে 12 গুণ বেশি খরচ। এগুলো ঋণের টাকায় করা হচ্ছে, চীন থেকে ঋণ নিয়ে। এখন যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে হচ্ছে 12 গুণ বেশি কেন, উনি বলেছিলেন বাংলাদেশের মাটি একটু নরম কাদা ধরনের, এই কারণে এটার দাম বেশি। আমি তার ভারতের মাটির সাথে তো আমাদের মাটির, বাট নেপালের আপনাদের পার্শ্ববর্তী কলকাতা মানে যেটা একদম মানে 30 মিনিট 40 মিনিটে যেন পৌঁছে যাবেন, সেখানেও একটি ফ্লাইওভার কিংবা একটি ব্রিজের পার মিটারের যে কস্ট তার 10 গুণ বেশি। নেপালের একটা রাস্তা পাহাড়ি রাস্তা হয়, নেপালের রাস্তাগুলো সেই রাস্তাগুলোর চাইতে 12 গুণ বেশি বাংলাদেশের এই রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে। তাহলে হচ্ছে আপনি 1 গুণের টাকা দিয়ে রাস্তা খরচ করে আর 11 গুণ যে টাকাটা আছে এই টাকাটা পাচার করা হচ্ছে, এদেশের মানুষের থাকছে না। এরপর হচ্ছে পদ্মা সেতু নির্মাণে যখন আপনারা দেখছেন যে হচ্ছে যখন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণের জন্য যেই বাজেট দেয়, বলেছিল যে 12,000 কোটি টাকার মধ্যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণ করবে, কিন্তু বাংলাদেশ সরকার সে 12,000 কোটি টাকার পদ্মা সেতু নির্মাণ করছে 36,000 কোটি টাকা দিয়ে। এই টাকাগুলো কোথায় গিয়েছে? তাও ঋণ করে। মানুষকে বুঝাতে চেয়েছিল যে আমরা ঋণ ছাড়া মানে হচ্ছে নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছি। অনেক ধরনের নাটক দেখানো হয়েছিল। তারপরে কি দেখা গেছে যে এখন আবার নিউজ হয় যে প্রতিদিন যে এই পদ্মা সেতুর এততম কিস্তি পরিশোধ করা হলো। বাংলাদেশের মানুষকে একটা মানে হচ্ছে বানর বানিয়ে তারা নাচাচ্ছিল, যেভাবে ইচ্ছা সেভাবে। যখন তার একটা ঘাটতি দেখা দেয় তখন আপনার কর আরোপ করে দেওয়া হয়, যখন কোনো ঘাটতি দেখা দেয় তখন তারা ট্যাক্স বাড়াইয়া দেয়, যখন কোনো ঘাটতি দেখা দেয় মানে সব জনগণের দেয়, সব জনগণের উপর বাড়াতে এমন পর্যায়ে নিয়েছে মনে হয় যেন এই দেশের জন্ম নেওয়াটাই এই দেশের মানুষের জন্য পাপ হয়ে গিয়েছে। এবং তারা যেটা বলবে সেটাকে সত্য হিসেবে নিতে হবে, তারা যেটা মিথ্যা বলবে সেটাকে মিথ্যা হিসেবে নিতে হবে, কিন্তু মানে হচ্ছে নিজেদের কোনো সত্য বোধ থাকা যাবে না। মানে একটা কথা ছিল হচ্ছে দেখিও দেখি না, শুনিও শুনি না, রাজার রাজ্যে আমি প্রজা, কানা হয়ে থাকি বাঁচার খাতিরে, এরকম একটা আমি শুনেছিলাম। বাঁচার জন্য আমাকে কানা হয়ে থাকতে হবে, বোবা হয়ে থাকতে হবে, আমাকে কান বন্ধ করে থাকতে হবে। যেই পরিবেশ তৈরি করা হয়েছিল এই পরিবেশ থেকে এই দেশের মানুষ নিঃশ্বাস নিয়েছে। আমি দেখেছি গতকালকে বাংলাদেশের মানুষ বাতাসে যখন আমি হাসছিলাম তারা হাত বাড়িয়ে দিয়ে হচ্ছে শ্বাস নিয়ে একটু শ্বাস নিয়ে ঢাকা। এই যে আপনি যে বলছেন এগুলোর মাধ্যমে আমাদের আলোচনা আমরা শেষ করব, কি মেসেজ কি আপনি দেশের মানুষকে, আমি এই ইন্টারিয়াম যে গভর্নমেন্টটা আসবে তাকে বলবো যে হচ্ছে বাংলাদেশে যেই রেজিম যে এই যে যেই টাকা খরচ হইতো পদ্মা সেতু করতে 12,000 কোটি টাকা, সেই জায়গায় যে 36,000 কোটি টাকা খরচ হয়েছে এটা নিয়ে তদন্ত করা হবে, যেন তারা তদন্ত করে এবং এই টাকাগুলো কোথায় আছে সেখান থেকে ফেরত নিয়ে আসে। এবং এই রেজিম যেই পরিমাণ পাচার করছে টাকা, একজন ছাত্রলীগের ফরিদপুর জেলা সভাপতি 2,000 কোটি টাকা পাচার করে, মানে এই রাষ্ট্রটাকে তারা যেইভাবে লুটে ফুটে খেয়েছে এর বিচার যেন হয় এবং সামনে যেন এরকম কেউ লুটে ফুটে খেতে না পারে, কেউ চাইলে জনগণের উপর ট্যাক্স বাড়িয়ে না দিতে পারে। এবং যে অতিরিক্ত ট্যাক্স করা হয়েছে, অতিরিক্ত কর আরোপ করা হয়েছে, অতিরিক্ত তেলের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, একসাথে সয়াবিনের তেলের দাম 100 টাকা থেকে 200 টাকা করে ফেলা হয়েছে, এটা যেন কমিয়ে আনা হয় এবং বাংলাদেশের মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসে। আমরা আশা করি বাংলাদেশের মানুষ আবার স্বাধীনভাবে। দেখেন এই যে ট্যাক্স নেট কিন্তু আমাদের খুবই কম, 18 কোটি মানুষের দেশে যদি আপনি সেখানে উপার্জন ক্ষমের কথাও বলেন যে সেটা 9 কোটি যদি হয়, তো তাদের মধ্যে মনে করেন আমরা যে পরিমাণ ট্যাক্স আদায় করি, যে ট্যাক্স নেট যেটা এত কম, অথচ আমি জানি আপনারা যেভাবে আহ্বান জানিয়েছেন, আপনারা যদি সেভাবে সবাই আবার আপনার, কারণ এই বাংলাদেশকে তো আবার পুনর্নির্মাণ করতে হবে, সবাই এগিয়ে আসবে, সবাই দিবে ট্যাক্স, কেউ আর ট্যাক্স লুকাবে না। আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি যে হচ্ছে বাংলাদেশ যদি 2টা বছর দুর্নীতিহীনভাবে চলে এই বাংলাদেশ মালয়েশিয়ার চাইতে থাইল্যান্ডের চাইতে উন্নত হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ আমাদের প্রবাসী ভাইরা যে পরিমাণ টাকা আমাদের কাছে পাঠায়, তারা এই দেশের খায় না, এই দেশে থাকে না, এই দেশে কিচ্ছু ব্যবহার করে না, কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার এই দেশের মানুষের জন্য পাঠায়। এই টাকার সঠিক ব্যবহার হলে শুধু আর কিচ্ছু লাগবে না, এই প্রবাসীদের যেই রেমিটেন্স এটার যদি সঠিক ব্যবহার হয় আমরা বাংলাদেশের মানুষ থাইল্যান্ড মালয়েশিয়ার চাইতে উন্নত আসবো। কি মেসেজটা দিতে চাই? আমি মেসেজটা দিতে যাচ্ছি, আমরা যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই দেশের মানুষ, যখন আমি নিজের কথা বলবো, যখন আমাদের সবাই
ডিবি কার্যালয়ে বন্দী ছিল, যখন আমি আহ্বান করেছি শুধুমাত্র একটা লাইভ দিয়ে, এই দেশের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যে একতা দেখিয়েছিল ছাত্র জনতা, এই ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে এবং এই একতাই আমাদের শক্তি হয়ে থাকবে। কেউ আমাদের উপর আগ্রাসন চালাতে পারবে না, কেউ আমাদেরকে অত্যাচার করতে পারবে না, কেউ আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিতে পারবে না। এবং এইভাবেই আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবো এবং এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করব। সব রাষ্ট্র যেন হচ্ছে, বিশ্ব যেন দেখিয়ে বলে এটাই বাংলাদেশ, যেটা তরুণরা বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করেছে, এর কাছ থেকেই শিখো। এটাই হবে বাংলাদেশের মানুষের মেসেজ। আমরা একতা চাচ্ছি, কোনো সহিংসতা চাচ্ছি না। আমরা চাচ্ছি সবাই ঐক্যবদ্ধ, দলমত নির্বিশেষে সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, যেটা আমাদের স্বপ্ন, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সুবিধাগুলো ভোগ করতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আরো কোনো আলোচনা আপনাদেরকে আমরা পাবো। দর্শক, ফ্যাসিজম, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতিমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে দেশের তরুণরা, তা গণমানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয়েছে গণমানুষের আন্দোলনে। প্রথম ধাপে সফলতা এসেছে, এখনই এগিয়ে যেতে হবে লক্ষ্য পূরণের পথে। এ পথটি যাতে সফলভাবে অতিক্রম করা যায়, লক্ষ্য যাতে সহজে পৌঁছানো যায়, সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকতে হবে, অবদান রাখতে হবে। কেউ যাতে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে মহান এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে, সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।